সুপ্রিয় দর্শক, বিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল। মাইদুর রহমান রুবেল, আপনাকে বিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন বিওডি বাংলার দর্শকদেরও শুভেচ্ছা। আমরা আলোচনা শুরু করতে চাই। আজকে প্রথম দুঃখিত, আমার দেশ পত্রিকায় একটি হেডলাইন দেখলাম যে তারা যেটি করেছে যে বৃহত্তরের জোটে যেতে চায় বিএনপি, বা ভাবছে বৃহত্তর জোটের কাছে। সেখানে দেখলাম এনসিপিকেও তারা যুক্ত করতে যাচ্ছে, যে এনসিপির সাথেও বিএনপি জোটের কথা ভাবছে আগামী নির্বাচনকে সামনে রেখে। পাশাপাশি আরও কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল সেখানে রয়েছে। এই বিষয়ে আপনি তো দীর্ঘদিন রাজনৈতিক বিট কাভার করেছেন, আপনার বিশ্লেষণ কি বলে আসলে? দেখেন, রাজনীতির হাটে নেতা বেচাকেনা বা দল বদল এগুলি খুবই পুরনো এবং সেগুলি প্রচলিতই। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল জোট করবে, বড় রাজনৈতিক দলগুলোর সাথে মূলত এই জোটগুলি হয়, যেমন বিএনপির সাথে হয়, অতীতে আওয়ামী লীগের সাথে হয়েছে। এখন এবার যেহেতু নতুন করে জামায়াত অপোজিশন যাওয়ার বা বিরোধী দল মানে প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে জামায়াতও জোট করার চেষ্টা করছে, ইসলামিক দলগুলোকে নিয়ে তারা একটা জোট করার চেষ্টা করছে। আমার দেশ আজকের যে শিরোনামটি করেছে, আমি খবরটি পড়েছি, পড়ার পর যেটি মনে হয়েছে আসলে ঠিক তারা কোত্থেকে করেছে জানি না, তারা সূত্র সেইভাবে দেয়নি, কিন্তু সেইখানে যে এনসিপির কথা বলা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপি জুলাই বিপ্লবের পর নতুন একটি রাজনৈতিক দল, তাদের একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব ঘটেছিল, কিন্তু এখন কি তাদের সেই অবস্থান আছে, বিষয়টি কিন্তু সামনে আসছে। তবে এনসিপির আজকে দুইজন নেতার সাথে আমি কথা বলেছিলাম যে বিএনপির সাথে কি কোনো জোট হচ্ছে কিনা। দুজনে আমাকে যেটি বলেছে যে বিএনপির সাথে আপাতত তারা জোট করার কোনো চিন্তা নেই বা হওয়ার সম্ভাবনাটাও খুব তারা দেখছে না। তারা যেটি হয়েছে যে গণ অধিকার পরিষদ ভিপি নুরদের যে দলটা, সেই দলের সাথে তারা একসাথে দুইটা দলকে তারা একীভূত করার চেষ্টা করেছিল, কিন্তু সেইটাও সেই সম্ভাবনাটাও অনেকটা ফিকে হয়ে গেছে বলে, সেটিও তো হালে পানি পায়নি। কারণ হচ্ছে গিয়ে সেইখানে ওই নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে যে তাহলে কি এনসিপি নেতারাই নেতৃত্ব দেবে নাকি গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে। এখন এনসিপি বা গণ অধিকার পরিষদ দুটি দলই আসলে এই বিপ্লব বা লড়াই করতে গিয়েই আসলে হয়েছে। যেমন 18 লড়াইয়ের পর গণ অধিকার পরিষদ গঠন করেছে ভিপি নুর রাশেদরা, এনসিপি করেছে 24-এর অভ্যুত্থানের পর। এখন স্বাভাবিকভাবেই চাইবে যে সবাই চাইবে যে নিজের নেতৃত্বে থাকা, কারণ গণ অধিকার পরিষদ বেশ কয়েক বছর হয়ে গেছে দলটির বয়স, এবং তারা হয়তো নিবন্ধন পেয়ে গেছে যতদূর আমি জানি, ঠিক আছে। তো এখন একটা নিবন্ধিত রাজনৈতিক দল, এনসিপি কিন্তু এখনও নিবন্ধন পায়নি, নিবন্ধনের লড়াই এখনও চলছে। এবং আজকেও কিন্তু দেখেছে নির্বাচন কমিশনের সচিব কিন্তু বলেছে আগামী 19 তারিখের মধ্যে যদি তারা তাদের প্রতীক ঠিক করতে না পারে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনই কিন্তু প্রতীক তারা দিতে বাধ্য হবে। এখন আপনি বার্গেনিং করবেন কার সাথে? আপনি যার কাছ থেকে নেবেন তার কাছে, মানে আপনি তো চয়েস দিবেন না, চয়েস দিবে কমিশন যে আপনার কাছে এই অপশন আছে, আপনি কোনটা নেবেন। যেইগুলো যেই সব প্রতীক আছে সেই সব প্রতীক তো আর দেওয়া সম্ভব না। ইতিমধ্যে আমরা দেখলাম যে আগের পুরনো একটি দল বাংলাদেশ পার্টি, কংগ্রেস পার্টি, বাংলাদেশ কংগ্রেস পার্টি এরকম একটি নাম হবে, এক্সাক্ট আমার মনে নেই, তারা এর আগে নাকি যখন নিবন্ধন চেয়েছিল তারা এই প্রতীকটি চেয়েছিল, এবং পরবর্তীতে তারা ডাব প্রতীক পায় এবং পুনরায় আবারও তারা সেই শাপলা প্রতীকে আবেদন করেছে। নিশ্চয়ই দেখেছেন, আমারও খবরে আমি দেখেছি, খবরে সেটিও। এই শাপলা প্রতীক এর আগে চেয়েছিল মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের ব্যানারে শাপলা প্রতীক চেয়েছিল। নির্বাচন কমিশন তার জায়গা থেকে কিন্তু অনড় আছে, সে তখনও বলেছিল এই প্রতীকটি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নেই। প্রতীক তালিকায় না থাকলে কিছু জটিলতা আছে প্রতীক যুক্ত করার, যেই কারণে নির্বাচন কমিশন অল্প, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন বলা হচ্ছে, এই সময়ের মধ্যে নতুন করে আর কোনো আইনি জটিলতায় যেতে চায় না, যেই কারণে নতুন করে শাপলা প্রতীকটি নিয়ে বিতর্ক এসেছে, এবং এই কারণে নির্বাচন কমিশন সেটি দিতে চায় না। আগে মাহমুদুর রহমান মান্না চেয়েছিল, তারপর বাংলাদেশ কংগ্রেস চেয়েছিল, যাতে পরে বাংলাদেশ কংগ্রেসকে ডাব প্রতীক তাদের নিতে হয়েছে। এখন যেহেতু এই শাপলা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, এখন মান্নাও কিন্তু দাবিদার যে তার প্রতীকটা, শেষ পর্যন্ত যদিও মান্না ভাই বলেছে যে আচ্ছা ঠিক আছে, যদি ওরা করতে চায় আমার তার আপত্তি নাই, কিন্তু দাবিদার কিন্তু সে আগে, তারপর কংগ্রেস। এখন এই জটিলতা থেকে কিন্তু বেরিয়ে আসা খুব সহজ হবে বলে মনে হয় না। এবং আজকেও কিন্তু এনসিপির নেতা সম্ভবত হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে সাপ্লাই দিতে হবে, কিন্তু এটা তো আসলে রাগ করা বা গোসা করা বা করার বিষয় না যে আমার এটাই দিতে হবে।
যেটা আছে সেইখান থেকে নিলে সমস্যা কি? প্রতীকে তো আর ভোট এনে দিবে না, ভোট আনবে আপনার মানুষের কাছে যেতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে, তাকে বোঝাতে হবে। মানুষ যদি বোঝে তখন আপনাকে প্রতীক দেবে, এর আগে তো প্রতীক দিয়ে লাভ নেই। বিএনপি তো আর আজকে মানে নতুন দল করে এই শাপলা দানের শীষ নিয়ে তারা এত বড় দল হয়নি। নিশ্চয়ই জানেন যে লম্বা সময় তারা পার করেছে। এর আগেও যে রাজনৈতিক দলগুলো প্রতীক পেয়ে তারা লম্বা একটা সময় পার করার পরেও অনেকে কিন্তু খুব যে ভালো করতে পারে তা না। কিন্তু হুট করে আপনার একটা প্রতীক নিলেই কি পাশ করে যাবেন, বিষয়টা এরকম না। তারা মনে হচ্ছে বা তাদের হয়তো কনফিডেন্টের জায়গা যে শাপলা প্রতীক চাই, কিন্তু নির্বাচন কমিশনেরও তো কিছু লিমিটেশন আছে। মানে প্রত্যেকটি দলের যেমন লিমিটেশন আছে, মানুষের লিমিটেশন আছে, কমিশনেরও তো লিমিটেশন আছে, যেই কারণে আসলে তারা সেটি আসলে দিতে চাইছে না। তবে আমরা যেটি বলছিলাম যে অ্যালায়েন্স করার বিষয়ে বিএনপি যাদের সাথে জোট করতে চায় নির্বাচনে, আপনি নিশ্চয়ই দেখেছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে আগামী ত্রয়োদশ নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার করতে চায় সবাইকে নিয়ে, এবং তারা প্রাধান্য দিচ্ছে অতীতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিএনপির সাথে যারা লড়াই করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে মামলা খেয়েছে, জেল খেটেছে, পুলিশের মার খেয়েছে সড়কে, তাদের নিয়ে মূলত জোট করতে চায়। এখন এই জোট করতে গিয়েও কিন্তু জট লেগে গেছে, এই জট ছুটোতেও কিন্তু সময় লাগবে। ধরেন বিএনপি যাদের সাথে জোট করতে চায় তাদেরও কিন্তু অনেক চাওয়া পাওয়া আছে, কারণ স্বাভাবিকভাবেই তারাও মার খেয়েছে, বিএনপি মার খেয়েছে যেমন তারাও কিন্তু মার খেয়েছে, তারাও ব্যবসা করতে পারেনি, অনেকের ব্যবসা গোটাতে হয়েছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে জায়গা জমি বিক্রি করে রাজনীতি করতে দিয়েছে, অনেকে পরে শেষ পর্যন্ত না পেরে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। এখন বিএনপি যখন এই জোট করতে চায় তখন শরিকরাও চায় যে নির্বিঘ্নে তাদের আসনটা পেতে। কিন্তু ইলেকশন কমিশনের আরপিওর যে নিয়ম অনুযায়ী এইবার যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে যারা জোট করবেন, জোট করলেও তাকে তার দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। চ্যালেঞ্জটা কোন জায়গায় দেখেন, এখন যদি দলীয় প্রতীকে নির্বাচন করতে হয় তাহলে তো ধরেন অনেকেই তার নির্বাচনে গিয়ে বিপদে পড়বে, কারণ ছোট রাজনৈতিক দলগুলোর মার্কার পরিচিতি নাই, তার ব্যক্তির হয়তো প্রত্যেকটা দলের হয়তো একজন আইকনিক লিডার থাকে, বাকিরা তো আর পরিচিত না, তারা আসলে কিভাবে করবে। তারপর বিএনপি বলেছে যে ঠিক আছে, আপনাদের জোট থেকে যারা বিএনপির সাথে 30-32টা রাজনৈতিক দল মার্চ করেছে একসাথে, তাদের বলেছে যে আপনারা যাদের নির্বাচন করতে চান এবং একটা প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দেওয়ার জন্য। নিশ্চয়ই দেখেছেন বিএনপির কাছে জমা দিয়েছে 217 জন প্রার্থী যে তারা নির্বাচন করতে চায়। এখন আসন 300, এই 300 আসন নিয়ে কিন্তু ভাগাভাগি কাটাকাটি কিন্তু অনেক কিছু হয়েছে। এনসিপি নেতারা তো বলছে 300 আসন তারা পাবে, তারপর সেটা কমে আসছে যে 150 আসন তারা জয়লাভ করবে। বিএনপিকে তারা খুব একটা পাত্তাই দিতে চায় না, বলছে যে 50-100টা পেতেও পারে। এখন এই যে জোটের নেতারা 217টা আসন জন্য তারা আবেদন করেছে, কারণ বিএনপি চিন্তা করছে যে যদি 217টা তাদের দিতে হয় তাহলে বিএনপির কয়টা থাকে। বিএনপি তো নিজেদের অবস্থাই নাই যে, তো মানে কেউ কেউ বলছে যে পরগাছায় কি গাছ খেয়ে ফেলছে কিনা, বিষয়টা আসলে ঠিক এইরকমই না। চাইবে, মানুষের চাওয়া থাকবে। এখন বিএনপি নেতারা যেটা বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমাদের সাথে সেদিন আমার কথা হল, সে বলছে যে যারা মানে যেসব প্রার্থী জয় লাভ করতে পারে তাদের একটা ফেস ভ্যালু আছে বা তাদের মানুষ ভোট দিতে পারে, বিএনপি সহযোগিতা করবে, যেহেতু জোট করলে বিএনপির ভোট তাকে দিবে। এমন জায়গায় তাকে দিবে না যে জায়গায় বিতর্কের সৃষ্টি হবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে। দেখা গেছে একটি আসনে যদি একজন জোটের প্রার্থী দিল, সেইখানে বিএনপির প্রার্থীরা তো মোটামুটি পরিচিত মুখ, অলমোস্ট সবাই চিনে, সে যদি স্বতন্ত্রতে ঘোড়া মার্কাও দ্বারা দেখা গেছে যে সে কিন্তু পাশ করে চলে আসবে, তখন জোটের যারা আছে তারা বলবে মহাবিপদে। এই কারণে তারা কিন্তু অস্তিত্ব সংকটে আছে যে আমাদের যদি দিল কিন্তু বিএনপি যদি সেটি নিয়ন্ত্রণ করতে না পারে, বিদ্রোহী দাঁড়ায় গেল, সেই ক্ষেত্রে কিন্তু বেশ বিপদ আছে জোটের প্রার্থী। এই কারণে ওই যে বিএনপিও চাইছে যে তারা করেছে একসাথে রাজনীতি করেছে, সত্যি কিন্তু সবকিছু কি বিএনপি করে দিবে, জোট কেন্দ্রিক রাজনীতি ঠিক আছে, মানে এখন নেগোসিয়েশন যে বিষয়গুলি সেটা হচ্ছে গিয়ে সমঝোতার বিষয়। সমঝোতার হচ্ছে যদি হয় সেখানে বিএনপিকে যদি তারা সন্তুষ্ট করতে পারে, নিশ্চয়ই বিএনপি তো ছাড়বে। যারা 32টা দল যদি একটা করেও আসন ছাড়তে হয়, 32টা আসন ছাড়তে হবে। আমি শেষ পর্যন্ত যতদূর জানি, কনফিডেন্সিয়াল বিষয়, বিএনপি জোটের জন্য 40টা আসন বরাদ্দ রেখেছে, যে 40টা আসন পর্যন্ত তারা ছাড়বে। এবং এই 40টা আসন দেখবেন যেসব আসন যেমন দেখা যাচ্ছে মাহমুদুর রহমান মান্নার যে দল নাগরিক ঐক্য, সেখানে মাহমুদুর রহমান মান্না পরিচিত মুখ, জুনায়েদ সাকির যে রাজনৈতিক দল সে পরিচিত মুখ, গণ অধিকার পরিষদের ভিপি নূর সে পরিচিত মুখ, রাশেদ পরিচিত মুখ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম পরিচিত মুখ, এরকম যারা আছে তাদের তো ছাড়তে হবে এবং তাদের ছাড়বে বিএনপি। আবার তাদের পাশ করিয়ে আনার জন্য চেষ্টাটা তো নিশ্চয়ই করবে, নিশ্চয়ই তারা বিশ্বাস করবে বলে মনে হয় না, কারণ যেহেতু বলছি যারা ছাড়বে এবং তারা যেখানে ছাড়বে সেইখানে জোটের যারা আছে তারা চাইছে যে নিশ্চয়তা যে যেখানে ছাড়বে সেইখানে যাতে বিএনপি কোনো প্রার্থী না দেয়, স্বতন্ত্র যাতে না করে, যারা আছে তারা যাতে একসাথে করে, এই বিষয়গুলি নিয়ে চলছে দ্বন্দ্ববার।
ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভিন্ন আলোচনায় আসতে যাচ্ছি। আমরা দেখলাম যে আমরা জানি যে সরকার একটা নির্বাচনের পথে যাচ্ছে, অর্থাৎ একটা নির্বাচনের ট্রেনে কিন্তু উঠে গেছে অলরেডি পুরো জাতি বা দেশ। নির্বাচন কমিশন প্রতিনিয়তই তাদের যে রুটিন ওয়ার্কগুলো আছে সেগুলো করছে, পাশাপাশি নিবন্ধনের যে প্রত্যাশায় যেসব রাজনৈতিক দল ছিল তারাও নিবন্ধন নিচ্ছেন, কেউ কেউ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যেমন এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর পাশাপাশি দেখলাম জাকপা, বিএনপির দীর্ঘদিনের রাজপথের সহযোগী, তারা দেখলাম যে দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন, পাশাপাশি 7 দফা একটা দাবি দিয়ে তারা রাজপথে নেমে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদও তো স্বাক্ষরের দিন ধার্য করা হয়েছে। সবকিছু মিলিয়ে মনে হয় যে এই আন্দোলনটি তারা আসলে কি উদ্দেশ্যে করছে। এই রাজনীতিতে দর কষাকষি, বাজারে গেলে আমরা চেষ্টা করি যে সবাই জিতার জন্য, যে দামটা মাছটা কেনার সময় যে বিক্রেতা সে যে দাম বললো, আমি চাইবো যে মনে হয় যে এটার দাম 500 না 300 হলে ভালো হয়। দামাদামি, দরাদরি, মূলামূলের যে বিষয়টা, দর কষাকষির জায়গাটা তো রাজনীতিতে থাকবে। এটা গণতন্ত্রের চর্চা। এখন জামায়াতের নেতৃত্বে আজকে দেখা গেছে যে বেশ কিছু রাজনৈতিক দল পুরো ঢাকার শহরে তারা মানববন্ধন করেছে বেশ কিছু দাবিতে। আপনি জাকপার কথা বলেন, শফিউল আলম প্রধানের কথা নিশ্চয়ই মনে আছে। অবশ্যই শফিউল আলম প্রধান খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছে। শফিউল আলমের প্রধানের ছেলে সেও কিন্তু বিএনপির যুগপৎ আন্দোলন করেছে। এখন তার মনে হয়েছে হয়তো জামায়াতের সাথে থাকলে তার সুবিধা হবে বা তার হয়তো দর কষাকষিতে সুবিধা হবে, সে তাদের সাথে গিয়ে সে আন্দোলনটা করছে। নিশ্চয়ই দেখেছেন যে ভিপি নূরও বিএনপির সাথে রাজনীতি করেছে। বিএনপি তাকে আসন, তাদের মানে সভাপতি, সাধারণ সম্পাদক দুজনকেই কিন্তু চিঠি দিয়ে বিএনপি নেতাদের বলে দিয়েছে, একটা বরিশালে একটা কুষ্টিয়াতে, যে তাদের যাতে বিএনপি তাদের পক্ষে কাজ করে বা তাদের যাতে ডিস্টার্ব না করে। এখন তারা হয়তো নিশ্চয়তা পাচ্ছে না, বা তারা হয়তো মনে করছে যে আমাকে নাও দিতে পারে। সেই সুবাদে কিছু রাজনৈতিক দল জামায়াতের সাথে আন্দোলন করছে। তারা দাবি, মানে প্রত্যেকটি দাবি তো মানে দাবির পেছনে কিছু না কিছু কারণ আছে, তারা দাবি করছে। হয়তো এই বার্গেনিং এর পরে হয়তো তারা আরো কিছু বিষয় নিয়ে আসবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, এবং এদের অনেকেই হয়তো আবার বিএনপির সাথে গিয়ে নির্বাচন করবে। আবার হয়তো দেখা যাচ্ছে বিএনপির সাথে যারা করতে চায় তারা হয়তো আর জামায়াতের সাথে নির্বাচন করবে। আবার জামায়াত, যতটুকু আমি শুনেছি, জামায়াত কিন্তু টোপ দিয়ে রেখেছে যে যদি আপনাকে বিএনপি নমিনেশন না দেয় আপনি আমাদের সাথে নির্বাচন করবেন। এবং তারকা প্রার্থীর কথা শুনেছি যারা জামায়াতের সাথে কথা বলে রেখেছে, এবং জামায়াত সেই টোপটি দিয়ে রেখেছে যে বিএনপি যদি আপনাকে স্পেস না দেয় আমরা দেব। কারণ হচ্ছে দরজা খোলা। কারণ হচ্ছে যে তার জনপ্রিয়তা বা তার ভোট, জামায়াতের ভোট সবকিছু মিলে কাটাকাটি করে যদি কিছু একটা হয়, এই প্রক্রিয়াটা চলবেই এবং এটা চলমান থাকবে। আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেই দেখি যে কূটনৈতিক পাড়ায় একটা দৌড়ঝাঁপ শুরু হয়, অর্থাৎ বিদেশি শক্তিগুলো, আমরা জানি ইউরোপ, আমেরিকা সহ ভারত, চায়না, এই রাষ্ট্রগুলোর অ্যাম্বাসেডারদের সাথে বাংলাদেশি রাজনীতিবিদরা বৈঠকের পর বৈঠক, তাদের কিছু এজেন্ডা থাকে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচনটি কেমন হবে, কি কেমন হবে এরকম আলোচনা, তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে কিন্তু বাংলাদেশের নির্বাচনে কি সহযোগিতা করতে পারে, এই বিষয়গুলোর পাশাপাশি আমরা জানি ইনডোরে অনেক বিষয় আলোচনা হয়, তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আলোচনা হয়। অনেকে মনে করছে এখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে একটা ষড়যন্ত্র, কিংবা ষড়যন্ত্র বলবো না, একটা প্রক্রিয়া কেউ হাতে নিয়েছে কিনা বা কোনো এজেন্ডা আছে কিনা, আপনার কি মনে হয়? মানে বাংলাদেশ তো আসলে আপনারা জানেন যে বাংলাদেশ একটি মানে উন্নয়নের দিকে যাওয়া, না উন্নয়নশীল দেশের দিকে যাওয়া একটি দেশ। সেই সুবাদে বাংলাদেশের উন্নয়ন সহযোগী অনেক দেশের সাথে তার সম্পর্ক। আপনি কি দেখেছেন অন্য কোনো দেশে এরকম নির্বাচনের আগে এই কূটনৈতিক তৎপরতা, এই দৌড়ঝাঁপ? নিশ্চয়ই দেখেন। এই আমরা আমেরিকার নির্বাচন দেখলাম, রাশিয়ার দেখলাম, অন্যান্য দেশের নির্বাচন দেখলাম, ইতালির দেখলাম, কোনো থাইল্যান্ডের লাস্ট যে নির্বাচন, সেইখানেও কি এরকম কূটনৈতিক তৎপরতা আছে? নাই। কারণ হচ্ছে যারা আসলে মোটামুটি নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে বা যাদের আসলে অন্যদের উপর ডিপেন্ড করা লাগে না, সেসব দেশে কিন্তু কূটনৈতিক তৎপরতা এইভাবে নাই। বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস পণ্য আমদানি করে সহযোগিতা নেয়, ঋণ নেয়, যেই কারণে এই সুযোগটা কূটনীতিকরা নেয়। এটা কিন্তু খুব যে ভালো কিছু বা খুব খারাপ কিছু বিষয়টা এরকম না। আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য, এটি মনে হয় না কোনো মানে কূটনীতিকরা এইভাবে বলে না। তারা ডিপ্লোমেসি তাদের তো খুব গুরুত্বপূর্ণ এবং খুব বড় বিষয়। কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার একটা শব্দ বলা হচ্ছে যে ইনক্লুসিভ, এবং তারা কি মেসেজ দিতে চাইছে? ওইটাই বলছি যে ভারত, আপনি দেখেছেন গত সপ্তাহেই মানে বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিকেবের যারা সাংবাদিক তাদের দিল্লি নিয়ে গেছে, ইন্ডিয়া ইনভাইটেশন করে। তাদেরই না তারা যেই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে ইনক্লুসিভ নির্বাচন। ডিকেবের সাংবাদিকদের নিয়ে মোটামুটি
27-28 জন সাংবাদিক নিয়ে গেছে, সেইখানে তারা ভারতের যে পররাষ্ট্র সচিব সে কিন্তু একটা ব্রিফ করেছে। তারা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। মানে কি? মানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে যাতে সাথে নেওয়া যায় সেটি তারা সাংবাদিকদের বোঝানোর চেষ্টা করছে, সাংবাদিকরা যাতে বলে লিখে। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, মানুষের স্মৃতিতে ধুলো জমে, কিন্তু তারও তো একটা সময় লাগে। অবশ্যই গত বছর জুলাই অভ্যুত্থান গেল 24-25 মাত্র চলে, 1 বছরের মাত্র কিছু সময় হয়তো পার হয়ে গেছে। এই যে জুলাইতে আপনি দেখেছেন যে যেইভাবে মানে শিক্ষার্থী, সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, মানে মানুষ, নাগরিক, বাংলাদেশের সাধারণ নাগরিকদের যেইভাবে গুলির নির্দেশ দিয়েছে, গুলি করেছে, মেরেছে পাখির মতো। সরকারি যে হিসাব সেই হিসাবেই তো আপনার ধরেন প্রায় 850 বা জাতিসংঘের হিসাবে প্রায় 1500-এর মতো মানুষের প্রাণ দিতে হয়েছে। এখন যেই সরকারের নির্দেশে দিয়েছে তাদের নিয়ে নির্বাচন বাংলাদেশে মানে আমার মনে হয় না আপাতত সেটা খুব সম্ভব হবে। তবে যেটি বলা হয়, যেমন বিএনপি পুরনো রাজনৈতিক দল, এখন তারা চায় যে তাদের মাঝে মাঝে বলে যে আওয়ামী লীগের যারা অপরাধের সাথে জড়িত না বা যারা খুন করেনি, যদি ক্লিন ইমেজের কেউ থাকে তারা যদি নির্বাচন করতে চায়, কিন্তু সেটা কিভাবে হবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কিন্তু স্থগিত আছে, বন্ধ না, কিন্তু স্থগিত আছে। স্থগিত থাকলে নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে হলে তাকে সেইটা চালু করতে হবে, অধ্যাদেশ মানে কার্যদেশ ছাড়তে হবে। সেটি কি হবে? কিন্তু এখানে আরেকটি কথা আছে, প্রধান উপদেষ্টা কিন্তু জাতিসংঘের বৈঠকে একটি চ্যানেলের ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছেন যে কোনো সময় চালু হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। সেখানেই কিন্তু শস্যের ভূত, মানে এখানে দেখা যায় কিনা একটা আশঙ্কা বলবো না, এরকম একটা মানুষের একটা থাকতে পারে সন্দেহ যে আওয়ামী লীগকে নির্বাচনে হয়তো ফেরানোর একটা চেষ্টা চলছে, যেখানে সরকার কনসার্ন। সেটি যারা রাজনীতি করে, যারা মানে প্রধান উপদেষ্টা তো মানে প্রধানমন্ত্রীর সমমর্যাদার বা সম লেভেলের, এখন প্রধানমন্ত্রীর জায়গায় থেকে তো সে আসলে মানে এগ্রেসিভ বা উগ্র কোনো কথা বলতে পারে না। সে হয়তো ওই প্রশ্নের মানে আমি তো ওই ইন্টারভিউটা দেখেছি, সে আইনের ভিত্তিতে কথা বলে যে যদি আইন চায়, কিন্তু আইন কি চায় সেটার তো একটা সুরাহা হতে হবে, সুরাহা না হওয়া পর্যন্ত বলা যাবে না। এখন বাংলাদেশে যেহেতু স্টেক হোল্ডারগুলি বার্গেনিং হয়ে আছে, যেহেতু জুলাই অভ্যুত্থান যারা করে তারা একটা রাজনৈতিক দল করেছে, সে দেখেছেন তারা তো এটা কিছু হলে তারা আন্দোলনের নামে রাজপথ দখল করে, অবরোধ করে, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে। এটি হলে নিশ্চয়ই আবার তারা নিশ্চয়ই প্রোটেস্ট করবে। সেই ক্ষেত্রে এটি এখনই বলা যায় না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। তবে অন্য একটি বিষয় আছে, একটি সুযোগ আছে, সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু যেমন বিএনপির দীর্ঘদিনের পুরনো মিত্র ছিল জামায়াত, জাতীয় পার্টি কিন্তু জামায়াতের আওয়ামী লীগের পুরনো মিত্র। এবং আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে একদম শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হওয়া যাওয়া জাতীয় পার্টিকে দাঁড়া করিয়েছে না, শুধু সবচেয়ে বেশি আরামে ছিল, আমোদে ছিল জাতীয় পার্টি। গত 15 বছরে তার বিরোধী দল ছিল, বিরোধিতা করা লাগেনি, মামলা খাওয়া লাগেনি, জেলে যাওয়া লাগেনি, পুলিশের মায়ের খাওয়া লাগেনি, শুধু নাকে তেল দিয়ে মন্ত্রী ছিল, তারা সরকারি অংশগ্রহণ করেছিল, জাতীয় সরকারের মতোই অংশগ্রহণ করেছিল, মন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়ে তারা বিরোধিতা করেন না। যখন অপোজিশনেও গেল তখনও তাদের বিরোধিতা করতে হয় না, সরকারের কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে, নামেনি। সবচেয়ে বেশি আরামে ছিল, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, ফুলে ফেপে তারাই বড় লোক হয়েছে। এখন তাদের কিন্তু রহস্যজনক কোনো এক কারণে কিন্তু তাদের বিরুদ্ধে মামলাগুলি হয়নি, তারা কিন্তু বেশ বহাল তবিয়তে আছে এখনো। এখন ইনক্লুসিভের কথা যে আসছিল না, হয়তো বা তাদের মাধ্যমে হয়তো তাদের আওয়ামী লীগ হতে পারে, যেহেতু তাদের কিন্তু স্থগিত করেনি, তাদের প্রতীকও কিন্তু নির্বাচন কমিশন আছে, নির্বাচন দিলে তারা কিন্তু অংশগ্রহণ করবে। এখন আপার ভোট জাপায় যে চলে আসবে না তার কি নিশ্চয়তা আছে? না, তা তো অবশ্যই। এখানেও তো একটা সন্দেহ থেকে যায় যে জাতীয় পার্টিকে যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো শুধু নির্বাচন নয়, বিশৃঙ্খলাও তৈরি করতে পারে। একদম আওয়ামী লীগ নির্বাচনে জাপার কাঁধে অর্থাৎ জাতীয় পার্টির কাঁধে যদি ভর করে, বিশৃঙ্খলা হবে মোটামুটি, এটি নিশ্চিত, ধরে রাখেন, এটা কেউ ঠেকাতে পারবে না। প্রশাসনে এই সরকার পরিবর্তন কি করতে পেরেছে খুব একটা? 1 বছরে কি পুলিশে করে নিয়োগ হয়েছে? এটা করার দরকার ছিল, মানে পুলিশ তো সব আওয়ামী লীগ আমলেই নিয়োগ দেয়া, তারা তো নিশ্চয়ই এই সরকারের পক্ষে বা বিএনপির পক্ষে খুব কাজ করবে, এইটা এই দেশে দেখেছেন। খুব সুযোগ নেই সেটা, তার তো একটা কৃতজ্ঞতা বোধ আছে, আওয়ামী লীগ তাকে চাকরি দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে, আর যত বেশি সুযোগ দিয়েছে আওয়ামী লীগ নিশ্চয়ই অতীতে কোনো সরকার দেয়নি প্রশাসনকে, সরকারকে। আমলারা সবই তো আওয়ামী লীগ আমলের। এখন এই যে ফেসিবাদ বলেন, ফেসিজম বলেন, তো সব কিছু তো আছেই। এই সংস্কারের কথা যে বলছেন, সংস্কার তো আসলে সংস্কার না, সংস্কার তো কুসংস্কারে চলে গেছে, জায়গায় নাই তো।
ধরেন এই মুখে মুখে বলছে সংস্কার, আপনি 1 বছরে কি সংস্কার করেছেন সেটা তো আপনি দেখেন। রাস্তায় যে চলেন, মানে গত 1 বছরের রাস্তায় কোনো কাজ হয়েছে? প্রত্যেকটি সড়কে গর্ত গর্ত হয়েছে। দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে, রাতের ডাকাতি হয়, দিনের ডাকাতি হয়, মহাসড়কগুলি আরও ভয়ঙ্কর। মানুষ বাড়ি ফিরতে গেলে মানে এনএফসি করে কোনো মতে যদি পার হতে পারি, ডাকাতের কবলে পড়ে। এবার আইন শৃঙ্খলা বাহিনী যদি মানে তাদের যদি শক্ত না করেন, একেবারে নির্বাচনে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা লাগবে না? যদি বিশৃঙ্খলা, সেটি কি মোকাবেলা করতে পারবে সরকার? না, সেটি তো একটা আশঙ্কা থেকেই যায়। যদিও আমরা দেখছি যে বিভিন্ন মহল, যারা দুঃখিত আমাদের বুদ্ধিজীবী শ্রেণী কিংবা যারা বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, সমাজবিজ্ঞানী, এমনকি রাজনীতিবিদ, সাংবাদিক নেতাদের অনেকে কখনো কখনো আশঙ্কা করতে দেখছি আগামী নির্বাচন নিয়ে। আমরা ব্যক্তিগত আলোচনায় অনেক সময় অনেকে বলছেন যে আসলে নির্বাচন হবে কিনা, আদৌ নির্বাচন কি হবে। মাসুদ কামাল ভাই সেদিন তো বলেই ফেলেন নির্বাচন কি হচ্ছে, এমন প্রশ্ন করে ফেললেন একটি টকশোতে। সুতরাং এই আশঙ্কাটি আসলে কেন? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, দেশে বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখছি, কিন্তু সেই রকম খারাপ পরিস্থিতি তো নেই। একটা ন্যারেটিভের কথা বলছিলেন শুরুতে, ন্যারেটিভটা এই জায়গায় ন্যারেটিভ বিল্ড আপ করতে হয়। নির্বাচন চাইতো না কারা? আওয়ামী লীগ চাইতো না যে এই দেশে নির্বাচন হোক, মানুষ ভোট দেখ। তারা একটা নির্বাচনের আয়োজন করে, নাটক করে, টাকা পয়সা খরচ করে তার মতো করে একটাতে রাতে ভোট করলো, একটাতে আমিঢামি করলো, একটাতে বিরোধীদেরকে দৌড়ের উপর রাখলো। তারা কিন্তু এই ভোটগুলি করলো। আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক, এবং ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা তো আছে এখনো, তারা এই জিনিসটা দাঁড় করায় যে আসলে কি নির্বাচন হবে। আচ্ছা, নির্বাচন হবে কি হবে না সেই প্রসঙ্গে পরে আসি। সরকার বারবার বলছে যে কোনো শক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচনের আগেই ভোট হবে। এখন এই যে মানুষ একজনের কান থেকে একজনের মুখ থেকে আরেকজনের মুখ, কানে কানে যাচ্ছে খবরটা যে ভোট কি আসলে হবে, এই প্রশ্নটা দাঁড়া করাতে পেরেছি, এইটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছি। এটাই দাঁড়া করানো, ন্যারেটিভ বিল্ড আপ করা। এখন আওয়ামী লীগ ভোট চাইতো না, এখন যারা এটা বলে তারাও আসলে চায় না যে একটা নির্বাচন হোক। নির্বাচন না হলে তাদের লাভ, তারা তার বিভিন্ন জায়গায় বসতে পারে, তাদের মতো কাজ করতে পারে, ন্যারেটিভ বিল্ড আপ করে তারা আসলে তাদের একটা ফায়দা লুটতে চায়। আচ্ছা, যারা বলে যে নির্বাচন হবে না, তাহলে তারা পোস্টার লাগায় কেন? তারা মানুষের কাছে ভোট চায় কেন? গত 1 বছর ধরে কিন্তু ভোট চাইছে জামাত সবার আগে, এবং তারাই বলে নির্বাচন অবশ্যই প্রশ্ন তারা করেছে। গত 4 মাসের বেশি সময় ধরে নারী ভোট কিন্তু ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য বড় ভূমিকা রাখে। কিন্তু জামাত কিন্তু কাজের কাজ করে ফেলেছে। জামাতের আমির তিনি কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। পরবর্তী সময়ে কিন্তু বলেই দিয়েছেন যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই কথার কিন্তু অনেক বিরোধিতা এসেছে, কিন্তু জামাত কিন্তু তার কাজটি করে ফেলেছে। জামায়াত সবচেয়ে মানে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা কাজ করছে। তারা কিন্তু তাদের ভোট চাও, প্রত্যেক আসনে প্রার্থী চূড়ান্ত কিন্তু জামাত আগে করেছে। বিএনপি কিন্তু ওই যে ভোট হকি আসলে হবে, এখনও কিন্তু তারা তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। প্রার্থী চূড়ান্ত না করতে পারলে যে সমস্যাটা দেখেন কোন জায়গায়, যে প্রত্যেকটি আসনে বিএনপির 2 জন 3 জন 5 জন 10 জন পর্যন্ত আছে এক একটি আসনে। 10 জন যখন বিচ্ছিন্নভাবে তার মানে ভোটের প্রচারণা করে, মানুষ তখন কনফিউজড হয়, ভোটাররা কনফিউজড হয় যে প্রার্থী আসলে কারে ভোট দেবো। 10 জন তার কাছে ভোট চাইছে, কিন্তু জামায়াতের কিন্তু একজন সেই ভোট চাই। তাহলে এবং শুধু একজন, শুধু এই গত 6 মাস ধরে না, বা 1 বছর ধরে তারা প্ল্যান করে, 1 বছর আগেও মানে আওয়ামী লীগের আমল থেকেই তারা ওই এলাকায় কাজ করে একজন লোক, তিনিই কিন্তু নমিনেটেড। এই কারণে তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছে, এবং তারাই কিন্তু বলে যে ভোট কি হবে। ঠিক আছে, এখন এই যদি ভোট না হয় তাহলে ভোট চায় কেন, প্রার্থী কেন সিলেকশন করে? তারা এটা হয়তো করে, তাদের ভোটের কৌশল যে তারা এগিয়ে থাকলো, যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন করে তারা বলে ঠিক আছে ভোট রিল্যাক্স। কিন্তু এই মানে বিএনপি বড় দল চিন্তা করে, আমার তো অনেক ভোটার, আমার তো অনেক সমর্থক। ওই খরগোশ কচ্ছপের গল্পটা তো মনে আছে। খরগোশ মনে করেছে আমি দৌড়ে সবার আগে যাওয়া লাগবে, আমি 3-4টা লাভ দিলে তো আমি পার হয়ে যাবো। খরগোশ ঘুমায়, কচ্ছপ ঠিক করে পার হয়ে যায়। সামনে কিন্তু এই চ্যালেঞ্জটাও আছে। যদি বিএনপি মনে করে যে আমার অনেক সমর্থক, অনেক ভোটার, আমাকে ভোট দেওয়া হবে, এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হবে। আগের দিন কিন্তু নাই। গত 15 বছর আওয়ামী লীগের 111 তার আগের সময় মিলে যার বয়স 25-30, নতুন যারা ভোটার রয়েছে, জেনজির কথা তো বোঝেন, তারা যে কাকে ভোট দিবে সেটা কিন্তু বলা মুশকিল। এই ভোট কিন্তু টানতে হবে, যারা টানতে পারবে তারা কিন্তু চ্যালেঞ্জ হবে, তাদের কিন্তু জয় মোটামুটি কাছে চলে আসবে। ধন্যবাদ। আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখলাম যে সাবেক এবং বর্তমান কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পাশাপাশি দেখলাম ক্রিয়া প্রতিক্রিয়া দেখলাম সেনাবাহিনীর ভেতর থেকে, সেনাবাহিনীর বাইরে দেশের বাইরে কিছু সেনা কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত, তাদের কিছু প্রতিক্রিয়া।
এর মাঝে আমরা দেখলাম যে গ্রেপ্তারের পরোয়ানা জারি করার পরে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হবে কিনা এই নিয়ে জটিলতা। পরবর্তীতে দেখলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে তাদেরকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে সেখানে সাবজেল ঘোষণা করা হয়েছে। সব কিছু মিলিয়ে এটি আবার কোনো নতুন রাজনৈতিক মেরুকরণ কিনা বাংলাদেশের রাজনীতি? বিষয় হচ্ছে গিয়ে দুইটাই, মানে বিষয়টা হলো সঠিক। সেনাবাহিনীর যেই সদস্যদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে বা তার আগের গুম খুনের অভিযোগ আছে, তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে 15 জনকে। একজন পলাতক আছে, দেখেছেন নিশ্চয়ই, এবং তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইএসপিআর যে সংবাদ সম্মেলনটি করেছে তারা কিন্তু সেখানে স্পষ্ট করে বলেছে তারা সেনা হেফাজতে আছে, নট গ্রেফতার। তারা কিন্তু অ্যারেস্ট সেটা কিন্তু বলে না। সেনাবাহিনীর কিছু টার্ম আছে, তাদের কিছু লিমিটেশন আছে, তাদেরও কিছু বিষয় আছে। সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, মার্শাল ল হয়। এখন সেনাবাহিনীর যেসব অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা কি সেনাবাহিনী তখন থেকে কাজ এই অপরাধগুলি করেছে? না, তারা কাজ করতেও র্যাবে, যা কিছু র্যাবের অফিসার আর কিছু ছিল ডিজিএফআইতে। ডিজিএফআই পরিচালনা করতে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়, র্যাব পরিচালনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনী কিন্তু সেফ সাইডে, যে তাদের থেকে আসলে এই অপরাধগুলি সংঘটিত হয়নি। সেনাবাহিনীর চাকরি করতে সেই সুবাদে তারা র্যাবে অথবা ডিজিএফআইতে গেছে, সেই সুবাদে তারা গুম খুনের সাথে জড়িত হয়েছে। এখন ট্রাইব্যুনাল বলছে যে সেনাবাহিনী তাদের গ্রেফতার করতে পারে না, সেটা কাজ পুলিশের, পুলিশ গ্রেফতার করবে। এখন সেনাবাহিনীর যার বেজ আছে, র্যাঙ্ক আছে, তাকে কি পুলিশ গ্রেফতার করতে পারে? আপনি দায় নেবেন না, এটি ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টে ছিল না, তাহলে সিভিল আইনের আওতায়, সিভিল প্রশাসনের আওতায় ছেড়ে ওই বিষয়টাই বলছি যে সেনাবাহিনীর যখন বেজ র্যাঙ্ক আছে তখন তাকে সিভিল আইনে আনা যায় না, আইনের কিছু লিমিটেশন থাকে না, সেই বিষয়গুলি আমি বিষয় নিয়ে কথা বলেছি। তখন জানলাম যে এটা চাইলেই করা যায় না, তাদেরও কিছু বিষয় আছে, তারা তাদের নিজস্ব আইন আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে সেইখানে একটি ভবনকে সাবজেল ঘোষণা করেছে, মোটামুটি সেখানে একটা জেল হয়ে গেছে। এখন তাদের বিচারটা কীভাবে হবে এই প্রশ্ন আসতে পারে। এখন সেনাবাহিনী হয়তো তাদের যে স্টেপগুলো, সেই স্টেপে যেটা করতে পারে, তাকে প্রথমে সাসপেন্ড করতে পারে, তাকে বেজ উইথড্র করতে পারে। হ্যাঁ, অবশ্যই বেজ উইথড্র করবে, তখন সে সিভিলিয়ান হয়ে যাবে, তখন সেনাবাহিনীতে থাকবে না। তখন দেখা গেছে তারা হয়তো তখন ট্রাইব্যুনালে সোপর্দ করে বা পুলিশের কাছে সোপর্দ করতে পারে। কিন্তু প্রথম যে স্টেপগুলি চাইলেই সেনাবাহিনীকে সাধারণ আইনের না, ওইটি ঠিক আছে, কিন্তু যদি সেনাবাহিনী 5 আগস্টের পর কারা কারা জড়িত বাংলাদেশে যে এই গণহত্যা হয়েছে, এটা সেনাবাহিনী থেকে শুরু করে সব বাহিনী জানে, সাধারণ মানুষ জানে, তাহলে সেই জায়গায় সেনাবাহিনী যদি একটা তাদের ভেতরকার একটা সূক্ষ্ম তদন্ত করে তাদেরকে যদি ব্যাজহীন করতে পারতো, অন্তত দাপ্তরিক যে ব্যবস্থাটা সেটিও তো নেওয়া সম্ভব ছিল, সেটি কেন নেই? সেটি তো তখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে ওঠেনি বিষয়টা, যে তারা কনভিক্টেড। তার মানে সেনাবাহিনীর কর্মকর্তা যারা অপকর্মের সাথে জড়িত ছিল তারা কোনো অপরাধ করেনি? এটা ধরেন আপনি যদি আপনার পরিবারের চিন্তা করেন, যে আপনার ভাই, ছোট ভাই, আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন অপরাধ করলে আপনারা চাইবেন স্বাভাবিকভাবে সেটাকে একটু আড়াল করার জন্য। হয়তো বা তাদের ডিপার্টমেন্টালি হয়তো এরকম কিছু আছে যে চায় না যে তারা বিষয়টা সামনে আসুক, কারণ তাদের ভাবমূর্তির বিষয়। কিন্তু তারা তো সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখিনি যে এসব কর্মকাণ্ডের প্রতিবাদও জানানো হয়েছে। ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যখন এই কর্মকাণ্ডগুলো হয়েছে তখন তো কোনো অনেক অনিয়ম, অনেক বিশৃঙ্খলা আমরা দেখেছি। না, সেখানে সেনাবাহিনীর পোশাক পরে তো অপরাধটা করেনি, এই কারণে সেনাবাহিনী সেই দায়টা নিতে চায় না, যে তারা ছিল র্যাবে, ডিজিএফআইতে, এবং যেটি আমি বলছিলাম তার দুইটা ডিপার্টমেন্টই সেনাবাহিনীর বাইরে। এবং তারা যেটি করেছিল, সেনাবাহিনী আপনার ওই দিন আইএসপির যে সংবাদ সম্মেলন নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু বোল্ডনেস সে একটা কথা বলছে, সেনাবাহিনী ইনসাফের সাথে কোনো আপোষ করবে না, অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু সেটি একটা যেই প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি মেনেই করা হবে। সেই কারণে হয়তো এই সময়টা অপেক্ষা করছে, সময়টা নিচ্ছে। সময়টা ঠিক আছে, কবিরকে কেন ধরা গেল না? তিনি সে তো পলাতক, মানে এটা কিভাবে সম্ভব হয়? মানে উড়ে যায়নি নিশ্চয়ই, তাকে খোঁজা হচ্ছে, নিশ্চয়ই তাকে পেলে তো নিশ্চয়ই হেফাজতে নেওয়া বা গ্রেফতার করা নিশ্চয়ই সেটি হবে, কিন্তু সে তো এখনো পালিয়ে যেতে পেরেছে কিনা ঠিক আমরা জানি না, যেহেতু বর্ডারগুলিতে বলা হয়েছে যে সে যাতে দেশ ত্যাগ করতে না পারে। আর আমরা তো জানি যে এই দেশের আইনের যেমন আকাশে তত যত তারা, আইনের তত ধারা, সেটা আছে, এবং ফাঁকফোকর আছে, সুযোগ আছে, এবং অনেক কিছুই করা সম্ভব, যেহেতু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ তারা আমাদের অনেক কিছু করে দিয়েছে, অতীতে করে না, যেখানে এইসব সেনা কর্মকর্তারা নিশ্চিত না শুধু বাংলাদেশের নাগরিককে অপহরণ করেছে, খুন গুম করেছে, বিষয়টি কিন্তু তা নয়। এর পাশাপাশি আমরা দেখছি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন দেখেছি। তো তার মানে ট্রাইব্যুনালে যদি মামলা না হতো, কিংবা ট্রাইব্যুনালে যে তদন্ত যদি না হতো, তাহলে কি তারা আইনের আওতায় আসতো না, বা তারা এখানেই থেকে যেত, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো? আসলে বিষয়টি কি, হয়তো বা আসবে বা আসতো, হয়তো বা আসতো না, কিন্তু কোনো মানে পাপ করার পর
তার প্রায়শ্চিত্ত করা লাগে না, বিচার হয়নি, সেটি কিন্তু নাই। সেটি হয়তো 2 দিন আগে আর পরে ঠিকই হতো। সেটি এখন ট্রাইব্যুনালে, যেহেতু ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়েছে, তারা কাজ বেশি করছে, তারা তাড়াতাড়ি নিয়ে আসতে পারছে। এখন বেশি দেখা যাক, সেনাবাহিনী তাদের যেহেতু বোল্ডনেস বা বলেছে তারা ইনসাফ করে সাথে কোনো আপোষ করবে না, নিশ্চয়ই তারা তাদের কথা রাখবে এবং তারা তাদের প্রক্রিয়াগুলি শেষ করলে হয়তো আমরা আশা করি ট্রাইব্যুনালে হাজির করা হবে বা তখন প্রচলিত আইনে তাদের বিচার হবে নিশ্চয়ই। আপনি ছোট করে বলবেন, আসলে সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, যেটাই আসলে 17-18 বছর একটি প্রত্যাশিত নির্বাচন। এই তরুণ প্রজন্ম ভোটের সাথে পরিচিত নয়, পাশাপাশি আমরা যারা আমাদের তারুণ্য কাটিয়ে এসছি, আমরাও কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারিনি, সাধারণ মানুষ ভোট দিতে পারিনি। ভোটের একটা আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে জমাট বাঁধা, এরকম একটা প্রক্রিয়ায় দেশে সার্বিক অব্যবস্থাপনা যাই আমরা দেখি না কেন, নির্বাচন তো হবে, আমরা প্রত্যাশা রাখি এবং সেই নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নেবে। সার্বিকভাবে নির্বাচনকে সামনে রেখে আপনার স্টেক হোল্ডার যারা আছে রাষ্ট্রে, সবার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা যেহেতু দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, সরকার প্রধানত কিন্তু বলেছে যে বকেয়া উৎসব সহ যাতে এইবারের নির্বাচন পালন করতে পারে। একটা নির্বাচন মানে বিশাল কর্মযজ্ঞ, বিশাল আয়োজন, সারা দেশের মানুষ ভোট দেবে, সবগুলি কেন্দ্র প্রস্তুত করা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখা, অস্ত্র উদ্ধার করা, সেই কাজগুলো যদি সরকার সুন্দরভাবে করতে পারে, আমরা আশা করি নির্বাচন একটা নির্বিঘ্নভাবে হবে এবং সুন্দর একটা নির্বাচন হবে। এবং এই নির্বাচন কথা আপনার মনে আছে হয়তো, ঠিক আছে, আমরা হয়তো এই 3 টার্ম বা 4 টার্ম নির্বাচনের কথা হয়তো আমাদের সেইভাবেই নাই, কিন্তু তার আগের ভোটগুলোতে আমরা দেখেছি যে ভোটের দিন একদম সরকারি ছুটি থাকে, মানুষ সকালে গোসল টোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে নতুন পোশাক পরে ভোট দিতে যায়। নিশ্চয়ই সেটাও একটা ঈদের উৎসবের মতোই এবারের নির্বাচনটা আমরা আশা করছি সেরকম একটা উৎসবমুখর পরিবেশে হবে এবং ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই সেরকম একটা আয়োজন করবে। তার মাথায় হয়তো নিশ্চয়ই সেই প্ল্যানও আছে যে কীভাবে করবে, যেহেতু বারবার বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং একটা উৎসবমুখরভাবে হবে, নিশ্চয়ই সেই আয়োজন তাদের সম্পন্ন হবে এবং দেশের মানুষ ভোট দিয়ে যাকে ভোট দেবে, যারা ক্ষমতায় আসবে তারা বাকি বাস্তবায়ন করবে। কর্মকাণ্ড মাইদুর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আমরা অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।